এনটিপিসি 2019-এর সিবিটি 1-এর কিছু অঙ্ক নিয়ে এসেছি। তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই আগে অঙ্কটা করার চেষ্টা করবে, না পারলে তখন ভিডিওটা দেখবে, আর যদি পেরে যাও ভিডিওটা স্কিপ করে যাবে। তো প্রথম বলছে, যদি এবি বাই এসি সমান সমান বিডি বাই ডিসি হয়, এই ত্রিভুজের এবি বাই এসি সমান সমান বিডি বাই ডিসি হয়, তাহলে কোণ এ বি সি এই কোণটার মান কত জিজ্ঞাসা করেছে। তো আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে, যদি কোনো ত্রিভুজের কোনো একটা কোণ, যদি ত্রিভুজের নাম দিলাম পি কিউ, আর কোনো একটা কোণকে যদি সমান দুটি ভাগে ভাগ করা হয়, মানে এটা 10 ডিগ্রি হলে এটাও 10 ডিগ্রি হবে। কোনো ত্রিভুজের কোনো কোণকে যদি সমান দুটি ভাগে ভাগ করা হয়, তাহলে যে বাহুটা সমান দুটি ভাগে ভাগ করবে, যদি এর নাম এস দিই, তাহলে পিএস যে বাহুটা সমান দুটি ভাগে ভাগ করলো, এই বাহুটা এই কোণের বিপরীতে যে বাহুটা রয়েছে তাকে যে দুটো অংশে ভাগ করবে, কি কি অংশে ভাগ করলো, কিউএস একটা আর একটা হচ্ছে এস আর, এই দুটো অংশের অনুপাত যে কোণটার সমদ্বিখণ্ড করা হচ্ছে, দুটি সমান ভাগে ভাগ করা হচ্ছে, যে কোণটার তার পাশের যে দুটো বাহু রয়েছে তাদের অনুপাতের সমান হবে, মানে পি কিউ অনুপাত পি আর এর সমান হবে। ক্লিয়ার? আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এটাই দেওয়া আছে, একটু ভালো করে দেখলে আমাদের এটাই দেওয়া আছে। এবি বাই এসি মানে এবি অনুপাত এসি সমান সমান বিডি বাই ডিসি মানে বিডি অনুপাত ডিসি। এবি অনুপাত এসি, এবি মানে এই বাহুটা আর এসি মানে এই বাহুটা, বিডি অনুপাত ডিসি মানে এই বাহুটা আর এই বাহুটা। এই দুটো বাহুর অনুপাত আর এই দুটো বাহুর অনুপাত সমান হবে। কখন সমান হবে? যখন এই কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করা হবে তখন এই দুটো সমান হয়। তাহলে উল্টোটা যেহেতু আমাদের বলে দিয়েছে, আমরা বলতেই পারবো এই দুটো কোণ তার মানে সমান। এটা যদি 28 ডিগ্রি হয়, এটাও তাহলে কত ডিগ্রি হবে? 28 ডিগ্রি হবে। 28 দুগুণ, তাহলে টোটাল এই কোণটা কত ডিগ্রি হবে? 28 56 ডিগ্রি হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের এই কোণটা বের করতে হবে। ত্রিভুজের তিনটে কোণের মান আমরা জানি 180 ডিগ্রি, এর মধ্যে এই কোণটা 56, এই কোণটা 60 হলো, তাহলে বাকি কত পড়ে থাকলো? 64। তাহলে যে বাকি যে কোণটা পড়ে থাকলো তার মান হবে 64 ডিগ্রি। সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরের প্রশ্নটা দেখি। একটি ব্যাগে 33 থেকে 92 পর্যন্ত কার্ড আছে, তার মানে কটা কার্ড আছে? 92টা কার্ড রয়েছে, 32টা নেই তার মধ্যে। প্রথম 32টা নেই, তাহলে 32টা বাদ দিয়ে দিই, তার 60টা কার্ড আছে। যদি একটি কার্ড তোলা হয়, এই 60টা কার্ডের মধ্যে একখানা কার্ড তোলা হলো, তাহলে কার্ডটি পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত? পূর্ণবর্গ কার্ড, এই যে 33 থেকে 92 পর্যন্ত কার্ড আছে, এখানে কোন কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ আগে দেখে নেবো, মানে কোন কোন কার্ডগুলো পূর্ণবর্গ দেখবো। 5 5 25 আসবে না, 6 স্কোয়ার 36 একটা পূর্ণবর্গ যেটা 33 থেকে 92 মধ্যে রয়েছে, 7 স্কোয়ার 49 এর মধ্যেই রয়েছে, 8 স্কোয়ার 64 এর মধ্যে রয়েছে, 9 স্কোয়ার 81 এর মধ্যে রয়েছে, 10 স্কোয়ার 100 কিন্তু এর মধ্যে নেই। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কটা আছে? 3টে আর 1-এ 4টে রয়েছে। তাহলে 60টার যে কার্ড আছে, এই 60টা কার্ডের মধ্যে মোট পূর্ণবর্গ সংখ্যা রয়েছে 4টে। এবার একটা কার্ড তুলেছি, একটা কার্ড তুললে যদি আমি 60টা কার্ডই তুলতাম তাহলে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 4টে পেতাম, কিন্তু যেহেতু আমি একটা কার্ড তুলেছি তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? 4/60, মানে 4×15=60, 1/15। পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত? 1/15। সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার একটা সিম্পলিফাই দিয়েছে, খুবই সহজ, নিজেরা করবে। কি বলছে? প্রথমে ব্র্যাকেটের কাজটা হয়, তাহলে 3 দুগুণে 6, এদিকে ভাগ আছে, গুণ আছে 3, এদিকে 3 গুণ 2 যোগ 5। এবার এখানে দেখছি গুণ ভাগ গুণের অপশান রয়েছে, তো এই জায়গাটা আগে কমপ্লিট করে নিই। তো কোনো সংখ্যা যদি থাকে, যেমন 5 যদি থাকে, তার মানে কিন্তু একটা এর নিচে 1 আছে। ক্লিয়ার? যে কোনো সংখ্যা 4 থাকা মানেও এর নিচে একটা 1 রয়েছে, তেমন এখানে 6 রয়েছে মানে এর নিচে একটা 1 রয়েছে। এবার ভাগকে আমরা সবসময় কি করব, আমাদের কাজের সুবিধার্থে ভাগকে আমরা সবসময় গুণ করে নেব, আর পরের ঠিক পদটাকে উল্টে দেবো। এটা যদি 2/3 হতো উল্টে দিতাম, 3/2 লিখতাম ভাগটাকে। এটা যদি আগে ভাগ থাকতো একে গুণ লিখে পরেরটাকে উল্টে দিতাম, কিন্তু এখানে 6 রয়েছে তাহলে একে উল্টে দিয়ে 1/6 করবো, ইন্টু 3। 3 দুগুণে 6, 2 2 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো 3, এখানে 5, 5 + 3 মানে 8 হচ্ছে রাইট অ্যান্সার। এ হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখব, যদি ট্যান থিটা সমান 1 হয়, থিটার কতর মান 1, ট্যান থিটার কতর মান 1, 45 ডিগ্রি, তাহলে ট্যান থিটা সমান সমান ট্যান 45 ডিগ্রি আমরা বলতেই পারি, তার মানে থিটা সমান সমান 45 ডিগ্রি আমরা বলতেই পারি। তাহলে থিটার ভ্যালু যদি 45 ডিগ্রি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে।
এবার কথাটা হচ্ছে যদি আমরা ভ্যালুগুলো না জানি, তাহলে আমাদের না জানলে আমাদের তখন একটা সহজ উপায় আছে, আমরা কার কার মান বের করে আগে দেখব। 0 ডিগ্রি মান বের করি, 30 ডিগ্রি মান বের করি, 45-এর মান বের করি, 60-এর মান বের করি, আর 90-এর মান বের করি। 0 1 2 3 4 লিখে দেবো, সবার নিচে 4 দিয়ে দেবো, আর সবাইকে √ওভার করে দেবো। এটা হচ্ছে কার ভ্যালু পেলাম, সাইন থিটার ভ্যালু পেলাম। ক্লিয়ার। এবার যদি আমি কসের ভ্যালু বের করতে চাই, যদি কথা আমি cos 30 ডিগ্রির ভ্যালু বের করতে চাই, cos 30 ডিগ্রির ভ্যালু বের করবো, তখন আমরা সাইনের 90 ডিগ্রি থেকেই 30 ডিগ্রিটা বাদ দেবো, মানে সাইনের 60 ডিগ্রির ভ্যালু যেটা হবে সেটাই হবে cos 30 ডিগ্রির ভ্যালু। ক্লিয়ার। আচ্ছা, এরপর ট্যান কটটা তো ট্যান থিটা সমান সমান 1 সাইন থিটা বাই কস থিটা করে বের করে নিতে পারবো। আর কোসেক থিটা মানে সাইন থিটার উল্টোটা, মানে 1 বাই সাইন থিটা, সাইন থিটার যেটা ভ্যালু আসবে যে যত ডিগ্রির, সেটাই কোসেক থিটার তত ডিগ্রির উল্টোটার ভ্যালু আসবে। ক্লিয়ার। এবার প্রথমে আসছে থিটার মান, তার মানে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রির মান কত, সাইন থিটার 2/4 মানে 2 দুগুণে 4, 1/√1/2 মানে 1/√2। ক্লিয়ার। তাহলে সাইন 45 ডিগ্রির মান পেলাম 1/√2, তাহলে তার আগে এটা 2 আছে, 2 × 1/√2 ইন্টু কস থিটা, থিটার মানে 45, তাহলে কস 45-এর মান কী করে বের করব, তাহলে সাইনের 90 ডিগ্রির থেকে ওর মানটা বাদ দিয়ে দেবো, তার মানে 90 থেকে 45 বাদ দিলে 45ই হয়, তাহলে সাইন 45 ডিগ্রির মানই বের করতে হবে। সাইন 45 ডিগ্রির মান তো 1/√2 বের করলাম, 1/√2 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, কোসেক তার মানে 45 ডিগ্রির আগের মান বের করতে হবে, কোসেক মানেই সাইনের মান বের করব 1/√2, এটার উল্টোটা হবে, মানে শুধু √2 হবে এটা। এবার কিন্তু এটা স্কোয়ার আছে, মানে √2 এর স্কোয়ার, তাহলে এখান থেকে কী পাবো, √2 গুণ করে শুধু 2 পেলাম, 2 কেটে গেল, আর √2 এর স্কোয়ার মানে 2 আসবে, -2, আর এখান থেকে 1 আসবে, 1 - 2 মানে -1 হবে রাইট অ্যান্সার, এই হবে রাইট অ্যান্সার। পরেরটা দেখে নেব, একটি ব্যাংকে কিছু পরিমাণ টাকা সরল সুদে রাখলে 4 বছরের দ্বিগুণ হয়, 4 বছরের দ্বিগুণ হয়, মানে 1 টাকা যদি আমি রাখি 4 বছর পরে আমার 2 টাকা আসবে। 1 টাকা আমি রাখলাম, 4 বছর পরে আমি সরল সুদ পেলাম কত, সরল সুদ নিয়ে টাকাটা আমার 2 টাকা হলো, সুদ কত পেলাম, 1 টাকা রেখে 2 টাকা পেয়েছি, মানে সুদ পেয়েছি আমি 1 টাকা, আমি সুদ পেয়েছি, তাই তো। 1 টাকা সুদ পেয়েছি আমি 4 বছরে, 1 বছরে ক টাকা সুদ পেয়েছি, 1/4 টাকা সুদ পেয়েছি, কিন্তু আমাকে সুদের হার বের করতে হবে। আমি 1 টাকা যে সুদটা পেয়েছি 1 টাকার উপর পেয়েছি, কিন্তু আমি 100 টাকার উপরে বের করতে হবে। 100 টাকায় আমি তাহলে ক টাকা সুদ পাবো, 4 × 25 = 100, মানে 25%, সুদের হার কত, 25%, বি হচ্ছে রাইট অ্যান্সার। ABC একটা কাজ করে 14 দিনে করতে পারে, একত্রে একটা কাজ A, B আর C যদি একটা কাজ শুরু করে 14 ডেজে করতে পারে, সি একা ওই কাজটি একাই করবে, সি এত বড় ক্ষমতা বল, সে 42 দিনে করতে পারে, তাহলে AB একা কত দিনে করতে পারবে এটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার। এখানে কি দেখছি, সি 14 দিন কাজ করছে, তাহলে ABC যদি মনে করি টোটাল এক অংশ কাজ করে 14 দিনে, আর সি একা 42 দিনে সেই এক অংশ কাজ করে, তাহলে সি এখানে 14 দিনে কতটুকুনি কাজ করেছিল বের করতে পারবো। একদিনে করছে 42 দিনে করছে এক অংশ, একদিনে করে সি 1/42 অংশ, আর 14 দিন করেছে, তাহলে 14 দিনে করবে এতটুকুনি অংশ, 3 × 14 = 42, 1/3, এখানে একটা ফাংশন চলে আসছে। তাহলে আমি সবাইকে 3 দিয়ে গুণ করে দিই, এখানে মনে করি এক অংশ কাজ না, এটা 3 অংশ কাজ, টোটাল কাজটা 3 দিয়ে গুণ করি, একেও তাহলে 3 দিয়ে গুণ করে দিই, তার মানে 1, আর এখানে পেলাম 3, মানে টোটাল কাজটা মনে করি 3 অংশ কাজ, টোটাল কাজটা কত অংশ, 3 অংশ কাজ, যাতে এই যে ফ্র্যাকশনটা যাতে না আসে সেজন্য এরকম করলাম। টোটাল কাজটা হচ্ছে 3 অংশ কাজ, যেটা ABC 14 দিনে কমপ্লিট করছে, সি সেই কাজটাই 42 দিনে করছে, তার মানে 42 দিনে সি করছে 3 অংশ কাজ, 14 দিনে সে কতটুকুনি কাজ করেছে, 3 × 14 = 42, 3 কেটে গেলে 1 অংশ কাজ করেছে। এই 3 অংশের মধ্যে সি একা যদি 1 অংশ কাজ করে ফেলে, AB তাহলে বাকি যেটুকুনি কাজ করে থাকছে, মানে 2 অংশ কাজ করছে, তাহলে AB 2 অংশ কাজ করতে সময় নিচ্ছে 14 দিন। ক্লিয়ার। আমার টোটাল কাজটা হচ্ছে 3 অংশ কাজ,
তাহলে 2 অংশ কাজ করতে যদি 14 দিন সময় নেয়, 1 অংশ কাজ করতে 7 দিন সময় নেবে, আর 3 অংশ কাজ করতে 3 7 21 দিন সময় নেবে। তাহলে এ বি একত্রে 21 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারবে। সি হচ্ছে রাইট অ্যান্সার। কি বলছে পরেরটা, দুটি কার একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব যথাক্রমে, তার মানে এবার দুটি কার মানে দুটি গাড়ির কথা বলছে। দুটো গাড়ি কি করছে, একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এই এতক্ষণে একটা দূরত্ব অতিক্রম করছে। এ কারটা যাচ্ছে 45 কিমি পার ঘন্টা গতিতে, আর বি কারটা যাচ্ছে 50 কিমি পার ঘন্টা গতিতে। দূরত্ব তো সেম, ডিস্ট্যান্স তারা সেম ডিস্ট্যান্স অতিক্রম করছে, কিন্তু যদি 1 ঘন্টা চলে এ যাবে 45 কিমি আর বি যাবে 50 কিমি। আমি এই দূরত্বটা সেম করতে হবে। দূরত্বটা সেম কী করে করব, তাহলে মনে করি এ চলেছে, এই সংখ্যাটা দিয়ে একে গুণ করি আর এই সংখ্যা দিয়ে একে গুণ করি। কি করব, মনে করি এ চলেছে 50 ঘন্টা, এ যদি 1 ঘন্টা চলে দূরত্ব যাবে 45 কিলোমিটার, আর যদি 50 ঘন্টা এ চলে তাহলে দূরত্ব যাবে 45 × 50 কিলোমিটার। ক্লিয়ার? তেমনি বি যদি 1 ঘন্টা চলে যাবে 50 কিলোমিটার, আর যদি 45 ঘন্টা বি চলে তাহলে যাবে 50 × 45 কিলোমিটার। দেখছি কি এই দুটো সেম চলে আসলো, এবার দূরত্ব সেম চলে আসলো। এই সেম দূরত্ব এ যেতে সময় নিচ্ছে 50 ঘন্টা আর বি যেতে সময় নিচ্ছে 45 ঘন্টা, মানে এ 5 ঘন্টা বেশি সময় নিচ্ছে। ক্লিয়ার? এ 5 ঘন্টা বেশি সময় নিচ্ছে কখন, যখন দূরত্বটা এতটা। বলছে যদি একটা কার অপর কারের থেকে 32 মিনিট বেশি সময় নেয় তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ দূরত্বটি কত। যদি দূরত্বটা 45 × 50 কিলোমিটার হতো তখন এ কারটা 5 ঘন্টা বেশি নিত। 45 নিচ্ছে বি কার, এ নিচ্ছে 50, তাহলে এ কারটা 5 ঘন্টা বেশি নিত, কিন্তু নিচ্ছে 32 মিনিট। তাহলে ঘন্টাটাকে আমাকে মিনিটে ফোকাস করতে হবে, 60 দিয়ে গুণ করে দিলাম, মিনিটে ফোকাস হয়ে গেল। এবার 32 মিনিটে তাহলে কতটুকুনি সময়, 32 মিনিট আমরা দেখলাম 5 6 30, মানে 300 মিনিটে কতটুকুনি দূরত্ব। 300 মিনিট যদি ওদের মধ্যে গ্যাপ হতো তাহলে কতটুকুনি দূরত্ব বের করে ফেললাম, কিন্তু বলেছে না সময়ের পার্থক্য ছিল 32 মিনিট, তাহলে একে 32 দিয়ে গুণ করি। ক্লিয়ার হলো? তাহলে 32 দিয়ে গুণ করলে আমাদের মধ্যে যে দূরত্বটা সেটা বেরিয়ে যাবে। তাহলে 0 0 কেটে দিলাম, 5 নং 45, আর কাকে কাটা যাবে, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 16 দুগুণে 32, 3 16 48, ও কিছু একটা গুণ হলো, ও এখানে একটা 5 আছে, 3 5 15 আর একটা 16 আছে, 15 15 225, এখন একটা 15 রয়েছে, মানে 240 240 কিলোমিটার পথ। দূরত্বটা কত, 240 কিলোমিটার। এই যে দূরত্বটা ওরা অতিক্রম করেছে 240 কিলোমিটার পথ দূরত্ব অতিক্রম করেছে। ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে, এ একটি কাজ একা 24 দিনে সম্পন্ন করে। এ একটা কাজ 24 দিনে সম্পন্ন করলো। এ কাজটি 21 দিন করার পর, মানে 21 দিন করেছে, বাকি এখনো 3 দিনের কাজ, এর 3 দিনের কাজ বাকি আছে, এর 3 দিনের কাজ, বাকি কাজটি বি 5 দিনে সম্পন্ন করে। মানে এ যে কাজটা 3 দিনে করছে বি সে কাজটা 5 দিনে করছে, এটাই বলছে। তাহলে ওই কাজটি এ ও বি একত্রে কত দিনে সম্পন্ন করবে সেটা বের করতে হবে। আচ্ছা, এ যে কাজটা 3 দিনে করে বি সে কাজটা 5 দিনে করে। ক্লিয়ার? এখানে এ বলেছে 24 দিনে করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে 3 × 8, 3 8 24, আর এখানে কিন্তু আমরা 3 ইউজ করেছি, এ 3 দিনে ইউজ করেছি, কিন্তু এ অ্যাকচুয়ালি 24 দিনে কাজ করছে। তার মানে এখানে কিন্তু এখনও 8 আমরা গুণ করতে হবে, এগুলোকে কিন্তু আমাদের 8 গুণ করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি এ এবার 24 দিনে যে কাজটা কমপ্লিট করে বি সেই কাজটা 40 দিনে কমপ্লিট করে। ক্লিয়ার হলো? কিন্তু আমাদের ফাংশন বেশি, মানে আমাদের গুণ করতে বেশি হবে বলে আমরা ছোটো নিয়েই কাজ করি, পরে আমরা 8 দিয়ে গুণ করে দেবো। তাহলে মনে করি টোটাল কাজটা, এদের দুটো লসাগু 15, মনে করি টোটাল কাজ 15 ইউনিট। তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করবে, 5 ইউনিট করে, আর বি এক দিনে 3 ইউনিট করে কাজ করবে। তাহলে এ বি একত্রে একদিনে কত ইউনিট কাজ করবে, 5 + 3 8 ইউনিট কাজ করবে।
ক্লিয়ার? এ বি একত্রে কত দিনে সম্পন্ন করবে? 8 ইউনিট কাজ করতে সময় নেয় 1 দিন, কিন্তু টোটাল কাজ হচ্ছে 15 ইউনিট। ক্লিয়ার? তাহলে এতদিন সময় নেওয়ার কথা, কিন্তু হ্যাঁ বললাম যে একটা 8 গুণ করার কথা, তাহলে এই একটা 8 গুণ করতে হবে। এবার এই 8 কেটে গেল, তাহলে 15 দিন সময় নেবে, 15 দিন সময় নেবে। এ বি একত্রে কাজটা করতে কত দিন সময় নেবে? 15 দিন। সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখব। এ বি 16 সেন্টিমিটার, এ বি হচ্ছে 16 সেন্টিমিটার, এসি 20 সেন্টিমিটার, ও বৃত্তটির কেন্দ্র, ও হচ্ছে বৃত্তটির কেন্দ্র। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। কি দেখছি, এই বিসি যে বাহুটা সেটা এবিসি ত্রিভুজেরই একটা বাহু, কিন্তু বিসি বাহুটা কেন্দ্র দিয়ে গিয়েছে। ক্লিয়ার? আবার সেই বিসি এর মধ্যে বি আর সি থেকেই দুটো বাহু বেরিয়ে বৃত্তের একটা পরিধিতে একটা আবার কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানেও কিন্তু একটা কোণ উৎপন্ন করেছে, এখানেও একটা কোণ উৎপন্ন করেছে। কি জানি আমরা? এটা জানি কেন্দ্রস্থ কোণ, আর এটাকে বৃত্তস্থ কোণ। আমরা কি জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয়, তার মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক হবে। এটা যদি 180 ডিগ্রি হয়, এটা হবে 90 ডিগ্রি। কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি মানে সেটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এবার এখানে পেতে ফেললাম। এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 20 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 16 সেন্টিমিটার। তার মানে এটা যেটা পাবো সেটা কি পাবো? অতিভুজ পাবো। এটা যেটা পাবো সেটা অতিভুজ। আমাদের দরকার নেই, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা ত্রিভুজের নর্মাল ক্ষেত্রফলের সূত্রটা ইউজ করে দিই, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। উচ্চতা এখানে কি কাকে ইউজ করবো? অতিভুজকে না, উচ্চতা যেই লম্বটা, যার লম্বটাকে আমরা উচ্চতা বলবো। তাহলে উচ্চতা 20, হাফ ইন্টু ভূমি হচ্ছে 16 ইন্টু উচ্চতা হচ্ছে 20, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 160 সেমি স্কোয়ার, সেমি আছে সেমি স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 160 সেমি স্কোয়ার। বি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখব, পি ওয়াই স্কোয়ার প্লাস 15y মাইনাস কিউ এর যদি দুটি উৎপাদক বা ফ্যাক্টর থাকে, ফ্যাক্টর দুটি কী কী? 4y মাইনাস 1 আর একটা y প্লাস 4, তাহলে কোনটি সঠিক হবে? যদি 6 লিখি, 6কে ভাঙলে কী পাবো? 3 দুগুণে 6, তাহলে আমরা কি বলতে পারো? 6-এর দুটো ফ্যাক্টর হচ্ছে একটা 3 একটা 2। তার মানে উল্টোটাও বলতে পারি, যার 3 একটা ফ্যাক্টর 2 একটা ফ্যাক্টর সেই সংখ্যাটা কত? 6। মানে এই দুটো গুণ করে আমরা 6 পাচ্ছি। তার মানে যার এইটা একটা ফ্যাক্টর এটা একটা ফ্যাক্টর সেই সংখ্যাটা কত? 4y মাইনাস 1 ইন্টু y প্লাস 4। ক্লিয়ার? এবার যদি এটা গুণ করি, 4y দিয়ে একে গুণ হবে 4y স্কোয়ার, 4y দিয়ে একে গুণ হবে প্লাস 16y, মাইনাস 1 দিয়ে গুণ হবে মাইনাস y, মাইনাস 1 দিয়ে একে গুণ হবে মাইনাস 4। ক্যালকুলেশন করে পাবো 4y স্কোয়ার, y আছে প্লাস 15y মাইনাস 4। এটা কার? এই যে পেলাম, এই যে দুটো উৎপাদক পেলাম, তার সমীকরণ, তার সমীকরণটা এটা। আবার এই দুটো উৎপাদক কার বলেছে? এর বলেছে, এর বলেছে এই দুটো উৎপাদক। একই জিনিসের এরকম দুটো দুটো আলাদা আলাদা উৎপাদক হয় না। তার মানে অ্যাকচুয়ালি এটা মানেই কিন্তু এটা। এই দুটো এবার তুলনা করি, কার সাথে? পি ওয়াই স্কোয়ার প্লাস 15y মাইনাস কিউ এর সাথে 4y স্কোয়ার প্লাস 15y মাইনাস 4 যেটা পেলাম, এই দুটো তুলনা করব। তাহলে কি দেখছি? পি ওয়াই স্কোয়ারের সাথে 4 লেগে, এখানে ওয়াই স্কোয়ারের সাথে পি লেগে, তাহলে পি এর ভ্যালু 4, আর এখানে কিউ এর আগে মাইনাস আছে, এখানে 4 এর আগে মাইনাস আছে, মানে এখানে কিউ এর ভ্যালু হচ্ছে 4, কিউ এর ভ্যালু 4, মানে পি এর ভ্যালুও 4, কিউ এর ভ্যালুও 4। তাহলে পি ইকুয়াল টু কিউ হবে রাইট অ্যান্সার। পি ইকুয়াল টু কিউ, বি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখব, সিম্পলিফাই করতে বলেছে। এখানে রুট ওভার আছে, এই সংখ্যাটা রুট ওভার রয়েছে, আর তার আগে একটা 4 গুণ আছে, 4 ইন্টু রুট ওভার। রুট ওভারের মধ্যে কটা সংখ্যা আছে? কটা ঘর আগে দশমিক আছে দেখব? 1 2 3 4 5 6, 6 ঘর আগে দশমিক আছে। যেহেতু এটা রুট ওভার, তাহলে 6-এর অর্ধেক 3, 3 ঘর আগে দশমিক রাখবো, 3 ঘর আগে দশমিক রাখবো। এরকম 3টে সংখ্যা, মানে যেখানেই হোক এখানে 3টে সংখ্যার আগে দশমিক থাকবে। এবার কিন্তু এখানে একটা 81 দেখছি, 81 তো আমি রুট ওভার করতে পারবো। 81 রুট ওভার করলে 9 9 81 আসবে, তাহলে একটা শূন্যর জায়গায় আমি 9 বসিয়ে দিতে পারবো। 9 পেলাম, তাহলে এখনও কিন্তু 3টে ঘরের আগে
দশমিক আছে, তাহলে 0.009 আসলো। কিন্তু কথাটা হচ্ছে এখানে গুণ করতে হবে এবার এটার সাথে এটা। 4 নং 36, এখানে দশমিক আছে না, এখানে দশমিক আছে হ্যাঁ, তাহলে যত ঘর আগে দশমিক আছে তত ঘর আগে দশমিক হবে। 1 2 3 ঘর আগে দশমিক আছে, 1 2 দুটো ঘর হলো, এখন একটা ঘর দরকার, তাহলে 0 দিয়ে দশমিক দিলাম। 0.036 ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখব, যদি কোনো বৃত্তের সংখ্যাগত দিক দিয়ে মানে মান, যেমন 15 টাকা আর 15 কেজি দুটো আলাদা জিনিস, কিন্তু সংখ্যাগত দিক দিয়ে এটাও 15 এটাও 15, এটার কথা বলতে চাইছে। যদি কোনো বৃত্তের সংখ্যাগত দিক দিয়ে বৃত্তের পরিসীমার সূত্র কি 2πr, এবং ক্ষেত্রফল মানে পায়ার স্কোয়ার, এই দুটি সমান হয় সংখ্যাগত দিক দিয়ে। আমি তাহলে এককের কথা বাদ দিলাম, তাহলে সংখ্যাগত দিক দিয়ে দুটো সমান, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তো আর বললামই, তাহলে আর এর ভ্যালু বের করতে হবে। এই পাই কেটে গেল, এই স্কোয়ার মানে দুটো আর রয়েছে, একটা আর কেটে দিলাম, তাহলে 2 সমান আর পেলাম। ব্যাসার্ধ কত পেলাম? 2 ইউনিটস। বি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখব, যদি দুটি সংখ্যার অনুপাত 3:2 হয়, তাহলে এ আর বি দুটো সংখ্যার অনুপাত 3:2। প্রথম সংখ্যাটির থেকে 8 এবং দ্বিতীয় সংখ্যাটির থেকে 6 বাদ যাচ্ছে। প্রথম সংখ্যাটির থেকে 8, দ্বিতীয় সংখ্যাটির থেকে 6 বাদ যাচ্ছে, বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 8:5। তাহলে সংখ্যা দুটি কী হবে? এটা কিন্তু এভাবে করতে পারবো না। যদি দুটো থেকে একই জিনিস বাদ দিত তাহলে ঠিক ছিল, দুটো থেকে যেহেতু আলাদা আলাদা বের করেছে বাদ দিয়েছে, তাহলে প্রথম সংখ্যাটাকে আমরা ধরে নিই। আগে বলেছে 3:2 ছিল, তাহলে একটা 3a আর একটা 2a দুটো সংখ্যা। প্রথমটার থেকে 8 বাদ দিলাম, আর দ্বিতীয়টার থেকে 6 বাদ দেওয়ার পরে যে অনুপাতটা পেলাম 8/5 পেলাম। এবার যদি কোনাকুনি গুণ করে দিই, 3 5 15a -5 8 40 = 8 2 16a -6 8 48। এটা এদিকে চলে আসলে 15a + 16টা -16a = -48, -40টা +40, তাহলে -a = -8, মাইনাস কেটে গেলে a এর ভ্যালু এসে দাঁড়ালো 8। তাহলে a এর ভ্যালু যদি 8 হয়, তাহলে সংখ্যা দুটি কী এই 8 দিয়ে এবার গুণ করবো। 3a ধরেছিলাম আর একটা 2a, 3 8 24 একটা, আর 8 2 16 একটা, 24 আর 16। বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার এক্স এর মান কত হবে যদি কি বলেছে 20% অফ 75, 20% মানে 100, অফ মানে গুণ, 75 = 225 মাইনাস x% মানে x/100, ইন্টু অফ মানে ইন্টু 420। এবার কাটাকুটি করতে হবে। কাটাকুটি যদি করি একেবারে 100 দিয়েও কেটে দিতে পারি, আচ্ছা এমনি কাটি, নর্মাল কাটি। 0 0 কাটলাম, 5 2 10, 5 15 75 হলো, 0 0 কাটলাম, তাহলে 15 = 225 মাইনাস x × 42/10 আসলো। এটা কাটাকুটি করার দরকার নেই। 225 যদি এদিকে চলে আসে, তাহলে 15 + 225 - 225 = -x × 42/10। 225 থেকে 15 বাদ দিলে 210, মাইনাস আছে তার আগে একটা, -x × 42/10, মাইনাস কেটে গেল, তাহলে x এর ভ্যালু কত এসে দাঁড়াবে? 210 ইন্টু এই 10টা উপরে চলে গেল, আর 42টা নিচে চলে আসলো। 21 2 42, 5 2 10, 50 হচ্ছে রাইট অ্যান্সার। এ হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখব, 6 বছর পর, এখন কম জায়গা আছে, 6 বছর পর পূজার বয়স রাহুলের বয়সের দ্বিগুণ হবে। পূজা আর রাহুল দুই ভাই বোন, পূজা আর রাহুল 6 বছর পর যেহেতু বলেছে, তাহলে একটা বর্তমানের কেস ধরি, 0 দিয়ে এটা বর্তমানের কেস। 6 বছর পর +6 দিয়ে এটা 6 বছর পর ধরি। 6 বছর পর পূজার বয়স রাহুলের বয়সের দ্বিগুণ হবে। রাহুলের বয়স যদি 1 হয়, পূজার বয়স হবে 2। এবং 4 বছর আগে মানে পাস্টে চলে গেলাম, 4 বছর আগে -4 দিয়ে প্রকাশ করলাম। 4 বছর আগে পূজার বয়স রাহুলের বয়সের 4 গুণ ছিল। রাহুলের বয়স যদি 1 হয়, পূজার বয়স ছিল 4, এরকম একটা কেস ছিল। তাহলে রাহুলের বর্তমান বয়স কত হবে সেটা বের করতে হবে। রাহুলের বর্তমান বয়স কত হবে সেটা বের করতে হবে, বের করব। তো এবার কি দেখছি, পূজা রাহুলের বয়স আগে ছিল 4 বছরের 4 গুণ ছিল পূজা, এখন হয়েছে 2 গুণ। 4 গুণ হোক, 2 গুণ হোক, 100 গুণ হোক, যাই হোক না কেন, পূজা আর রাহুলের মধ্যে যে বয়সের পার্থক্য সেটা কিন্তু সবসময় সমান হবে।
পূজা যদি এখন যদি তার ভাইয়ের থেকে 3 বছরের বড় হয়, 10 বছর পরে কি তার সে 10 বছরের বড় হয়ে যাবে? না, সে কিন্তু 3 বছরই বড় থাকবে, সারা জীবন 3 বছরই বড় থাকবে। মানে ওদের মধ্যে দুজনের মধ্যে বয়সের পার্থক্যটা সেম থাকবে। এখানে বয়সের পার্থক্য কত দেখছি? এখানে বয়সের পার্থক্য দেখছি 3 বছর, এখানে দেখছি 1 বছর। এটা তো সম্ভব না, তাহলে এটাকে 3 করতে হবে। তাহলে 3 দিয়ে দুদিকেই গুণ করে দিই, তাহলে 3 দুগুণে 6, এটা এসে দাঁড়াবে 6, আর এটা এসে দাঁড়াবে 3 একে 3 আসলো। এবার হচ্ছে দেখছি এই দুটোর মধ্যে বয়সের পার্থক্য 3, এখানেও বয়সের পার্থক্য 3, এবার সেম হলো। এবার পূজার বয়স 4 থেকে এসে দাঁড়ালো 6, কত বছর পরে 6 এসে দাঁড়ালো? এটা আমাদের হিসাবে, কিন্তু আমাদের হিসাবে 4 থেকে 6 এসে দাঁড়ালো ক বছর পরে? বর্তমান থেকে 4 বছর পিছিয়ে গিয়েছিলাম আর 6 বছর এগিয়ে এসেছিলাম, তাহলে 6 আর 4 10 বছরে আমার পূজার বয়স বেড়েছে। পূজা হোক কিংবা রাহুলের ক্ষেত্রে একই, 2 বেড়েছে, বয়স বেড়েছে 2। তাহলে যেটা অ্যাকচুয়ালি 10 বছর, খাতা কলমে যেটা 10 বছর, সেটা অ্যাকচুয়ালি ইউনিট হিসাবে 2 এসে দাঁড়ালো। তাহলে ইউনিট হিসাবে যেটা 1, খাতা কলমে তখন 5 বছর। এবার কি বের করতে হবে আমার? এবার বের করতে হবে রাহুলের বর্তমান বয়স। রাহুলের 4 বছর আগে বয়স কত ছিল আগে বের করে নিই। 1 ইউনিট ছিল, 1 ইউনিটের ভ্যালু কত? 5। তাহলে 4 বছর আগে রাহুলের বয়স ছিল 5, বর্তমানে বলেছে, তার মানে 4 বছরের সাথে এখনও অ্যাড হবে, মানে বর্তমানে রাহুলের বয়স হবে 9 বছর। এ হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখব। তিনের 5 অফ 200 এবং 3-এর 5 অফ 200 এবং হাফ অফ 300 অফ মানে গুণ, এদের মধ্যে পার্থক্য বলেছে, কিন্তু বিয়োগ বলেনি। কিন্তু বিয়োগ আলাদা, পার্থক্য আলাদা। যেমন 5 আর 2-এর মধ্যে যদি বিয়োগ বলে তাহলে 5 - 2 মানে 3 আসলো। আবার যদি বলে 2 আর 5-এর মধ্যে বিয়োগ, 2 - 5 মানে -3 আসলো। কিন্তু যদি পার্থক্য বলে তাহলে এক্ষেত্রেও 5 2-এর থেকে কতটুকুনি হেরফের, 5 আর 2-এর মধ্যে কতটুকুনি গ্যাপ, সেটা অ্যাকচুয়ালি এক্ষেত্রেও 3 আসবে আর এক্ষেত্রেও কিন্তু 3 আসবে। কিন্তু বিয়োগ বললে +3 -3 যখন চলে আসছে, কিন্তু পার্থক্য বলে শুধু এদের মধ্যে গ্যাপটা দেখতে হবে। এখানেও পার্থক্য বলেছে, তেমন ছোট বড় যোগ বিয়োগ এখানে কোনো ভ্যারি করবে না, এদের মধ্যে শুধু পার্থক্যটা দেখব। তো 4 5 এ 20, 40, 3 4 12, 120, 15 দুগুণে 30, 150, 120 আর 150 মানে -30, মাইনাসের এখানে ভ্যালু আসবে না, 30, এদের মধ্যে পার্থক্য কত? 30। ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখবো এবার। 2 পূর্ণ 1-এর 5-কে কত দিয়ে গুণ করলে 5 পূর্ণ 2-এর 5 হয়? যদি কথা সাপোজ আমার 3 থাকে, যদি বলে 3-কে কত দিয়ে গুণ করলে আমি 6 আসবে, তাহলে কি করে পাবো? এই 6-কে 3 দিয়ে যদি ভাগ করি, 3-কে কত দিয়ে গুণ করলে 6 পাবো যখনই বলবে, তাহলে যেটা পাবো সেটাকে যাকে গুণ করতে হবে সেটা দিয়ে যদি ভাগ করি তাহলেই কিন্তু পরেরটা পেয়ে যাব, মানে 2 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? তো তেমনই 5 পূর্ণ 2-এর 5 মানে অ্যাকচুয়ালি 5 পূর্ণ 2-এর 5-কে 5 5 25 আর 2 27/5, এটা আমি পাচ্ছি 5 দুগুণে 10 আর আগে 11/5-কে 11/5-কে কিছু একটা গুণ করার পরে এটা পাচ্ছি, তাহলে এটাকে ভাগ করে দেবো। 27/5-কে ভাগ করে দিলাম কত দিয়ে? 11/5 দিয়ে ভাগ করে দিলাম। ক্লিয়ার? তাহলে এবার উল্টে যাবে, 27/5 × 5/11, 5 কেটে গেল, 27/11 থাকলো। এবার এখানে 27/11 একটা অ্যান্সার আছে, এইটা হবে রাইট অ্যান্সার। তাও দেখিয়ে দিই, এখানে 27/11 মানে 11 দুগুণে 22 হবে, 2 আসলো 22, তাহলে 5 পড়ে থাকলো, 2 পূর্ণ 5/11, 2 পূর্ণ 5/11, এ হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে 2 পূর্ণ 1/5-কে 2 পূর্ণ 5/11 দিয়ে গুণ করলে 5 পূর্ণ 2-এর 5 পাবে। পরেরটা দেখি, সংখ্যাটি কত হবে যাকে 6, 8, 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে? তাহলে প্রথমে দেখে নিই 6, 8 আর 12 দ্বারা ভাগ করা যায় এমন একটা সংখ্যাকে দেখে নিই। 3 দুগুণে 6, 8, 3 4 12, আর তারপরে একেবারে ডাইরেক্ট 8 করে দিই, একবারে 8 করে দিই, তাহলে 3 8 24 আসলো, 3 8 24 আসলো লসাগু। 6, 8, 12 লসাগু কত আসলো? 24। তাহলে 24 এমন একটা সংখ্যা যেটা 6 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়, কিন্তু বলেছে এটা ভাগ করা যাবে না, 1 ভাগশেষ থাকবে। তার মানে নিশ্চিত সেটা এক সংখ্যা, এটা যেটা দিয়ে ভাগ করা যাবে তার থেকে 1 বেশি হবে। তাহলে যদি এটা 25 হতো, এটা যদি 25 হতো সংখ্যাটা, 4 6 24, 1 ভাগশেষ, 3 8 24, 1 ভাগশেষ, 12 দুগুণে 24, 1 ভাগশেষ হয়ে যেত।
কিন্তু এখানে ঘটনাটা বলেছে ওই সংখ্যাটি 7-এর গুণিতক হবে। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা রাইট আনসার হবে 49। বাকি একটা সংখ্যাও 7 দ্বারা কিন্তু গুণিতক নয়, 49ই একমাত্র 7 দ্বারা গুণিতক। তাও করে দেখাচ্ছি। 25 যেটা আসলো এটা তো আমার 7 দ্বারা গুণিতক নয়, তাহলে এটাকে তো নিতে পারবো না। তাহলে নেক্সট স্টেপটা যাব। নেক্সট স্টেপ মানে 24 × 1 করেছিলাম, এটা হলো না, 24-এর পরেরটা 24 দুগুণে 48 যদি নিই, 48কে কিন্তু 6 দিয়ে যদি ভাগ করি ভাগ মিলে যাবে, 8 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 12 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। এরপর যখনই এর সাথে 1 অ্যাড করে দেবো, যখন এটা 49 আসবে তখনই 6 দিয়ে ভাগ করলে 6 8 48, 1 ভাগশেষ থাকবে, এটা মিলছে। 49 7-এর গুণিতক মিলছে, 8 দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে, 12 দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে, আর এই 49টা 7-এর গুণিতক, তাহলে এটা মিলে গেল, 49 হবে রাইট অ্যান্সার, বি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখব, এ একটি দ্রব্য বিকে 20% লাভে বিক্রি করেছে। তাহলে এ একটা জিনিস বিকে বিক্রি করছে 20% লাভে বিক্রি করছে, হলো। তার মানে এ যদি 100 টাকায় কেনে, বিকে সেটাকে বিক্রি করছে 120 টাকায়। এ যদি 10 টাকায় কেনে, বিকে বিক্রি করছে 12 টাকায়। এ যদি 5 টাকায় কেনে, বিকে বিক্রি করছে 6 টাকায়। তাহলে এ যদি 5 টাকায় কোনো একটা জিনিস কেনে, তাহলে 20% লাভ মানে বিকে 6 টাকায় বিক্রি করছে। বি আবার সিকে 20% লাভে বিক্রি করছে। বি আবার সিকে সেটাকে 20% লাভে বিক্রি করছে। 20% লাভে বিক্রি করা মানে কি, বি যদি 5 টাকায় কিনতো আর সিকে যদি 6 টাকায় বিক্রি করতো তাহলে 20% লাভ হতো। কিন্তু বি নিজেই তো কিনেছে 6 টাকায় আর 5 টাকায় সে কিনা, এই দুটোতে গন্ডগোল হয়ে যাচ্ছে। এই দুটোকে আমার সেম করতে হয়। বি একবার বলছি 6 টাকায় কিনেছে, একবার বলছি 5 টাকায় কিনেছে, এটা তো হতে পারে না। দুটোকে সেম করার জন্য আমি একে 5 দিয়ে যদি গুণ করি আর একে যদি 6 দিয়ে গুণ করি সেম হয়ে যাবে, তার মানে 5 6 30 হবে। তার মানে একে 5 দিয়ে গুণ করা মানে একেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। মানে এ 25 টাকায় জিনিসটা কিনলো, 30 টাকায় বিকে বিক্রি করলো। বি আবার সেটা, এবার এখানে চলে আসবো, 6 দিয়ে গুণ করেছি একে, বি আবার সেটা 30 টাকায় কিনে সেটা 6 6 36 টাকায় বিক্রি করলো। ক্লিয়ার? তাহলে এ কিনছে 25 টাকায়, বি কিনছে 30 টাকায়, সি কিনছে 36 টাকায়। কি বলছে, যদি সি 360 টাকায় কেনে, 36 টাকাতেও কিনিনি, এর সাথে আবার 10 দিয়ে মাল্টিপ্লাই, মানে এখানেও 10 দিয়ে মাল্টিপ্লাই হবে, এখানেও 10 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে এ কিনছে 250 টাকায়, বি কিনছে 300 টাকায়, আর সি কিনছে 360 টাকায়। এ কত টাকায় জিনিসটি ক্রয় করেছে? এ 250 টাকায় জিনিসটি ক্রয় করেছে। সি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু cos স্কয়ার 22 ডিগ্রি প্লাস cos স্কয়ার 68 ডিগ্রি, এটা বের করতে হবে। আমরা কি জানি, সাইন অফ 90 ডিগ্রি, যদি কথা সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, আর কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, এটা আমরা জানি। এবার এখানে একটা দিয়েছে কস 68 ডিগ্রি, কস 68 ডিগ্রি দিয়েছে, এটা যদি কস অফ 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রিও করতে পারি। 68 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি, 68কে আমরা 90 মাইনাস 22 করেও তো লিখতে পারি। 90 থেকে 22 বাদ দিলেই তো 8, আর এদিকে 3 6, 68 তো হয়। ক্লিয়ার? এখানে আসেনি না। 68 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি, 90 মাইনাস 22 মানে 68 ডিগ্রি লিখতে পারি। তো কস অফ 68 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি, কস অফ 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। এবার কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, তার মানে এখানে সাইন 22 ডিগ্রি আসলো। ক্লিয়ার? কস 68 ডিগ্রি মানে সাইন 22 ডিগ্রি আসলো। এখান থেকে আমরা কি পাবো, উপরেরটা কস স্কোয়ার 22 ডিগ্রি যেমন আছে থাকলো। এবার কস অফ 68 ডিগ্রি মানে সাইন 22 ডিগ্রি হলো, কিন্তু এটা কস স্কোয়ার আছে বলে এটা স্কোয়ার হয়ে গেল, সাইন স্কোয়ার 22 ডিগ্রি। একই রকমভাবে নিচেরটাও যদি করি, নিচেরটা এটাকে চেঞ্জ করি, তাহলে সাইন স্কোয়ার 68 ডিগ্রি আছে, সাইন 68 ডিগ্রি রয়েছে, তার মানে আমি লিখতে পারি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। 90 থেকে 22 বাদ দিলেই তো 68 হয়, হলো। এবার সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস 22 ডিগ্রি হবে। তাহলে এটাকে লিখতে পারবো কস 22 ডিগ্রি, কিন্তু এটা স্কোয়ার রয়েছে বলে এটাও স্কোয়ার হলো। ক্লিয়ার? একই রকমভাবে এখানে সাইন স্কোয়ার 16 ডিগ্রি যা আছে বসিয়ে দিলাম, কস 16 ডিগ্রি যা আছে বসিয়ে দিলাম, কিন্তু এখানে আসছে সাইন 74 ডিগ্রি। সাইন 74 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারবো, সাইন 74 ডিগ্রিকে লিখতে পারবো 74, 90 থেকে 74 বাদ দিলে 6 16, 90, তার মানে 90 থেকে যদি 16 বাদ দিই 74 পাবো। তাহলে 90 থেকে 16 বাদ দিলে কিন্তু আমরা
74, 90 ডিগ্রি মাইনাস সাইন অফ 74 ডিগ্রিকে লিখতে পারবো সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 16 ডিগ্রি। সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস 16 ডিগ্রি হবে, কস 16 ডিগ্রি হবে। তাহলে এই জায়গাটা আসবে কস 16 ডিগ্রি। ক্লিয়ার? কি দেখছি, এটাও কস 16 ডিগ্রি, এটাও কস 16 ডিগ্রি, তাহলে এটা কস স্কোয়ার 16 ডিগ্রি একেবারে লিখে দিতে পারি। লিখলাম। এবার এখানে দেখছি মাইনাস আছে, এখানেও আছে মাইনাস, তাহলে এই মাইনাসটা কমন নিয়ে নিলাম। মাইনাস যদি কমন নিয়ে নিই, সাইন স্কোয়ার 16 ডিগ্রি আসলো প্লাস কস স্কোয়ার 16 ডিগ্রি। এবার আমরা কি জানি, এবার একটাই সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয়? 1 হয়। থিটার ভ্যালু যাই হোক না কেন, এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, থিটার ভ্যালু 22 ডিগ্রি, সে যাই হোক না কেন 1 হলো, বাই 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস, এখানে যাই হোক না কেন এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, থিটা এখানে 16 ডিগ্রি হতেই পারে, তো কোনো চাপ নেই, এর ভ্যালু হচ্ছে 1 হলো। তাহলে এখানে আসলো 1/2 মাইনাস 1/2 মাইনাস 1, 1 থেকে হাফ বাদ দিচ্ছে মানে মাইনাস 1/2 হবে রাইট অ্যান্সার। মাইনাস 1/2 এ হচ্ছে রাইট অ্যান্সার। আজ এখানেই শেষ, পরের দিন আসবো অন্য ভিডিও নিয়ে।